কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন বিজয়ী প্রার্থী। পরবর্তীকালীন সময় দেখা গেছে ওনারা ইউটার্ন মেরে দিচ্ছে। সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ এবং হেলদুল বলা যায় কাঠিগোড়ায় যেমন বোঝা যাচ্ছে, এটা অনুভব হচ্ছে। প্রত্যেক ব্যক্তিত্বের, প্রত্যেক মানুষ নাগরিকের অধিকার রয়েছে যে কোনো স্থান থেকে নির্বাচন খেলার। কিন্তু আমি একটা জিনিস কাঠিগোড়ার আবেগ বা কাঠিগোড়ার জনগণের পক্ষ থেকে একটি কথাই বলবো যে কাঠিগোড়া আগামী বিধানসভা 2026 নির্বাচনে আমরা একজন স্থানীয় প্রার্থিত্বের, আমিও এই প্রার্থিত্বের যারা দাবি করছে আমি ওনাদের সঙ্গে সমর্থন জানাই। যদি বর্তমানের সমস্যা আগামী দিনে প্রত্যাশী প্রার্থী সমাধান করবেন বলে আপনি আশাবাদী, তাহলে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন উনার ভূমিকা কি রয়েছে? আজকের উনার কার্যকালের পূর্ববর্তী যেগুলো ব্রিজ আজকের দিনেও কিন্তু সেই মতাবস্থা রয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের যে রাষ্ট্রীয়বাদ রয়েছে বা বিজেপি আমাদের থেকে শেখা প্রয়োজন আমি মনে করি। আমাদের বিজেপি থেকে প্রভাবিত হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি। যদি বঞ্চনার শিকার হয় তাহলে আপনি কিভাবে চাকরি পেয়েছেন বা কিভাবে সম্ভব হলো আপনাদের ক্ষেত্রে? নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আজ আবারও আপনাদের সামনে সম্মুখীন হলাম এক বহুমুখী ব্যক্তিত্বশীল ব্যক্তিকে নিয়ে। এক যুবনেতা যার রয়েছে বহুমুখী প্রতিভা বলার কারণ হচ্ছে ইউথ কংগ্রেস কাছাড় জেলার ইউথ কংগ্রেসের জেনারেল অ্যাডমিন সেক্রেটারি এবং নিউলি রিক্রুটেড একজন গ্রাজুয়েট টিচার। তারপর হচ্ছে যেটা আপনারা সবাই জানেন, সবাই হয়তো দেখেছেনও নিশ্চয়, এক প্রতিবাদী কণ্ঠ। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন এক প্রতিবাদী হিসাবে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে সবার সুপরিচিত মিস্টার সৈয়দ আনোয়ার বড়ভুইয়া। আমরা আজকের এই অনুষ্ঠান শুরুর পূর্বেই মিস্টার সৈয়দ আনোয়ার বড়ভুইয়াকে আমাদের এই বাতায়ন ডিজিটালের অনুষ্ঠান পর্বে জানাই স্বাগত। ধন্যবাদ। আমি আজকে বাতায়ন ডিজিটালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে ওনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। তৎসঙ্গে আমি বাতায়ন ডিজিটালের দর্শকবৃন্দদের শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমরা মিস্টার সৈয়দ, আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করতে চাই। যেহেতু আপনি আমাদের চ্যানেলের নতুন, এই হিসাবে আপনাকে হয়তো আমি এমনিতে চিনি, কিন্তু এমনও বেশ কিছু কথোপকথন আপনার সাথে হয়নি। তো আপনার পার্সোনাল লাইফ থেকে আমরা আজকে এই অনুষ্ঠান শুরু করব। টুয়ার্ড স্কুলিং, কোথা থেকে কি হয়েছে না হয়েছে, আজকের দিনে যে সৈয়দ আনোয়ার যে জায়গায়, কিভাবে পড়াশোনা কোথা থেকে? স্কুলিং বলতে গেলে আমার স্কুলিং শুরু হয় কালাইন আদর্শ বিদ্যাপীঠ থেকে, এবং আদর্শ বিদ্যাপীঠ থেকে আমি 2013 ইংরেজিতে আমি এইচএসএলসি পাস করি। এইচএসএলসি পাস করে আমি বদরপুর স্থিত নবীনচন্দ্র কলেজ বদরপুরে আমি এডমিশন নিই কমার্স বিভাগে, এবং সেখান থেকে 2018 ইংরেজিতে আমি বিকম কমপ্লিট করে বের হই। তারপরে আমি আপনার হাইলাকান্দি ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে বিএড শিক্ষা গ্রহণ করি। তৎসঙ্গে আমি ইগনু থেকে মাস্টার অফ কমার্সও গ্রহণ করেছি। তৎসঙ্গে 2023 ইংরেজিতে আমি করিমগঞ্জ ল কলেজ থেকে এলএলবি, যদিও এলএলবি আমার কমপ্লিট হয়নি। ইতিমধ্যে আপনি পূর্বে বলেছেন যে আমি রিসেন্টলি আসাম গভর্নমেন্ট কর্তৃক ডিএসসি কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত জিটিপিজিটি এক্সামে আমার গ্রাজুয়েট টিচার কোয়ালিফাই করেছি। তাই হয়তো বর্তমানে আমার যে ল শিক্ষা, আইনি শিক্ষা অর্জন করার যে আমার প্যাশন ছিল তা হয়তো আমি অর্ধ সমাপ্ত থাকে যাবে। তো এতটুকু আমার শিক্ষা জীবন। শিক্ষা, ঠিক আছে, জানতে পারলাম, ধন্যবাদ। এবং কথা হচ্ছে, আমি শুরুতে যে বলেছি ইউথ লিডার, যুব কংগ্রেসের কাছাড় ডিস্ট্রিক্টের জেনারেল অ্যাডমিন সেক্রেটারি, এই বিষয়ে আমরা আজকে কথা করব। বেশ কিছু না কিছু জানার থাকছে আমার, যেহেতু বিগত দিনে রিসেন্টলি ইউথ কংগ্রেসের ফাউন্ডেশন ডে গিয়েছে। এই বিষয়ে আমি অত বেশি অবগত নয়। এ বিষয়ে কি বলার আছে বা থাকবে, কিছু জানতে চাই ইউথ কংগ্রেস নিয়ে। ইউথ কংগ্রেসের পূর্বে আমি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, তথা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে আমি কাজ করেছি।
আমরা একটি অগ্রণী সামাজিক সংগঠন কালানি দি হিউম্যানিটি ফাউন্ডেশন আমরা গড়ে তুলেছি এবং সামাজিক ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়েছি মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমি 2016 ইংরেজি থেকে বিভিন্ন ছাত্র সংস্থার সঙ্গে জড়িত ছিলাম এবং 2021 সনে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করি। সেই হেতু আমি বর্তমানে আপনি যে পূর্বে বলেছেন যে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি শাখা ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের কাছাড় জেলা যুব কংগ্রেসের আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রশাসনিক সাধারণ সম্পাদক। সেই পদে আমি বর্তমানে আমার দায়িত্ব চালিয়ে যাচ্ছি, যদিও আমি হয়তো কিছুদিনের মধ্যে অব্যাহত নিয়ে নেব। আপনি যেহেতু বলেছেন ভারতীয় জাতীয় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে বলার জন্য, ভারতীয় যুব কংগ্রেস 1960 সালে 9 আগস্ট স্থাপন করা হয়েছিল। তৎকালীন আমাদের ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই ভারতীয় যুব কংগ্রেস স্থাপন করা হয়েছিল। আমরা জানি যে ইন্ডিয়া ইজ এ নেশন অফ ইয়ুথস, ভারতের 65% পপুলেশন ইয়ুথস। সেখানে সেই সময়ের নেতৃত্ব যারা কংগ্রেসের নেতৃত্ব ছিল তারা স্পেশালি ভারতবর্ষের যে যুবকদের একটি প্ল্যাটফর্ম দিতে চেয়েছিল, যেখানে যুবকরা শুধুমাত্র যে রাজনৈতিক হোক বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে হোক শুধুমাত্র দর্শক হয়ে না থেকে নিজে যেন পার্টিসিপেট করতে পারে, সেই প্ল্যাটফর্মটি দিয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের মাধ্যমে। এবং সেই হেতু ভারতবর্ষে ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং সামাজিক ক্ষেত্রে হোক বা রাজনৈতিক ক্ষেত্রে হোক যুবকদের একটি প্ল্যাটফর্ম দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় যুব কংগ্রেসের স্থাপনা হয়েছিল এবং সেই কাজ আজ অব্দি অব্যাহত চলছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক আমাদের দেশের বিভিন্ন বিভাগীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত এই যুব কংগ্রেস থেকে উঠে এসে হয়েছে। এই যুব কংগ্রেস এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি শুধুমাত্র রাজনীতি করার ক্ষেত্রে না, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও যুবকদের একটি সুযোগ দিয়ে বা পার্টিসিপেশন করার অপরচুনিটি দিয়ে। তো যেহেতু আপনি বলেছেন 65% ভারতে ইয়ুথ, মানে পপুলেশন কত হিসাবে এটা, মানে কত সালের গণনা অনুযায়ী বা এটা রাফলি ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ গুগল সার্চ আমি বলেছি যে ওভারঅল 65% অফ পপুলেশন আর ইয়ুথস। এটা র্যান্ডমলি আমি বলা যায় যে 65% অফ ইয়ুথস, যার কারণে ভারতবর্ষকে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ইয়ুথস বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু পড়াশোনায় যেটা বুঝতে পারলাম একজন মেধাবী ছাত্র ছিলেন, হয়তো চেষ্টা করেছি নিজেকে। আচ্ছা, তো তারপর থেকে রাজনীতিতে যে এন্ট্রি, রাজনীতির ময়দানে আসাটা, তো এটা কিভাবে হলো? কিন্তু একজন ভালো ছাত্র যখন থাকে আমরা দেখতে পাই তো মানে চাকরির পিছনে দৌড়ঝাঁপ থাকে, এই জায়গায় ফার্স্টলি দেখা গেছে যে রাজনীতির ময়দানে আসে। তো এখানে কি উদ্দেশ্য বা কিভাবে আসাটা? আমি অ্যাকচুয়ালি রাজনীতিতে সরাসরি প্রথমে যুক্ত ছিলাম না, যদিও আমি পূর্বে বলেছি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। আমার সর্বদা আমার ছাত্রকাল থেকেই আমার যে কোনো কিছু অন্যায় হোক বা অবিচার হোক দেখলে আমার লাইক এর বিরুদ্ধে প্রতিবাদ করার একটা ইচ্ছা, আমার সদিচ্ছা জেগে ওঠে। এই পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন সময় বিভিন্ন সমাজে প্রতিবাদে আমি অংশগ্রহণ করেছি এবং সেই সুবাদে ধীরে ধীরে আমি দেখেছি যে রাজনীতি পলিটিক্যাল এমন একটা প্ল্যাটফর্ম, পলিটিক্স যেখানে হয়তো এমন একটা প্ল্যাটফর্ম আমি বলবো যেখানে গিয়েই আমরা সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক বা সামাজিক দুর্ব্যবস্থা হোক এর পরিবর্তন আনতে পারবো এবং এই উদ্দেশ্যে আমার রাজনীতিতে আগমন। বর্তমানে যেটা রাজনীতি চলছে সত্যি কি এটা রাজনীতি না, এটাকে কি বলবেন? আমি রাজনীতির ডেফিনেশন যদি দেওয়া যায়, রাজনীতির ডেফিনেশন আজকের দিনে যে রাজনীতি চলছে এটা ডিপেন্ড করবে নেতার উপরে। আমি মনে করি রাজনীতি আমাদের পূর্ববর্তী যখন ভারত স্বাধীন হয়েছে তার পরবর্তীতে যারা রাজনৈতিক যে মাহল ছিল, ধীরে ধীরে আজকের দিনে আমাদের সেই রাজনৈতিক পরিবেশটা বিনষ্ট হয়েছে। তাকে তথাকথিত কিছু সংখ্যক নেতা মন্ত্রীদের কারণে হতে পারে বা কিছু সংখ্যক রাজনৈতিক নেতাদের কারণে হতে পারে, কিন্তু আমি মনে করি রাজনীতি, পলিটিক্স ইজ দ্য ব্যাকবোন অফ এ কান্ট্রি। কারণ রাজনীতি ছাড়া কোনো দেশ অগ্রগতি লাভ করতে পারবে না। রাজনীতিতে যদিও আমরা রাজনীতিতে খারাপ বলি, কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ না করলে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না। রাজনীতিকে আমরা শুধু দূরে থেকে খারাপ বললে হবে না, আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করতে হবে। কারণ আমরা সরাসরি না হোক, আমরা প্রত্যেক রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি, হোক আমরা দর্শক হয়ে হই বা ডাইরেক্টলি পার্টিসিপেট করে হই। তাই আমাদের প্রত্যেকের, আমি মনে করি বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করা অতি আবশ্যক আমি মনে করি, ইম্পর্টেন্ট আমি মনে করি। কেননা মহাত্মা গান্ধীজি বলেছিলেন যে পরিবর্তন তুমি দেখতে চাও তা তোমার থেকে শুরু হোক। আমি মনে করি প্রত্যেক যুবকদের এই মন্তব্য থেকে অনুপ্রেরণা নেওয়া দরকার যে আমরা যে পরিবর্তন দেখতে চাই, আমরা যে পরিবর্তনে আশা রাখি, সেই পরিবর্তন আমরা
করতে হবে, আমাদের করতে হবে, আমাদের করতে হলে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। রাজনীতিতে খারাপ বললেও হবে না, আমাদের অংশগ্রহণ করতে হবে। কিন্তু কোনো কোনো গার্জিয়ান দেখা যায় যদি ওনাদের যদি ছেলেমেয়েরা রাজনীতিতে যায়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বলবে যে না ওইসবে যাবে না, ওইসব গেলে ফিউচার নেই, ওইসবে গিয়ে কি করবে। এই ধরনের অনেক কথা কিন্তু আমরা শুনতে পাই। প্র্যাকটিক্যালি বলতে গেলে দেখুন, রাজনীতিতে যদি কোনো ফিউচার ওরিয়েন্টেড যদি কেউ কাজ করে, তো স্কোপ ভেরি লিমিটেড। কারণ আজকের দিনে যে রাজনীতি অনেক ক্ষেত্রে দেখা যায় ভাষা বেদে ধর্মবেদের উপরে রাজনীতি হচ্ছে, যে রাজনীতিটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের বৈচিত্র্যময় ভারতবর্ষের সৌন্দর্য নয় তথাপিও। তাই হয়তো আজকের দিনে মানে অনেক গার্জেনদের মনোভাব এটা থাকে যে রাজনীতিতে গেলে আমার ছেলে হয়তো বিপদে বিপদে চলে যাবে বা ওদের ভবিষ্যৎ বিনষ্ট হয়ে যাবে। আমি বলবো শুধুমাত্র আমরা যদি এটা বলি, আমাদের যুবক যারা রয়েছে তারা যদি পাপিচুপ হয়ে যায়, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের ভারতবর্ষকে কারা পরিচালনা করবে? আজকে থেকে 10-15 বছর পরে হোক বা আমাদের নেক্সট জেনারেশনকে আমাদেরকে এগিয়ে আসতে হবে এই দেশকে পরিচালনা করার জন্য। করতে হলে আমাদের এগিয়ে আসতেই হবে। তাই আমি যদিও অনেক খারাপ রয়েছে, আপনি যেহেতু বলেছেন যে ওর ভবিষ্যতের কথা আমি পরিকল্পনা খারাপ করে, বলছি না, কিছু গার্জিয়ান বলছি, ওটাই ওই রেফারেন্সে আমি বলেছি। কারণ ভবিষ্যৎ যে ফিউচার যদি আমি কেরিয়ার বলি, কেরিয়ার ওরিয়েন্টেড যদি আমি দেখি, তাহলে স্কোপ ভেরি লিমিটেড থাকে রাজনীতিতে। কারণ যদিও আমার ইচ্ছা ছিল আমি রাজনীতিতে আরো এগিয়ে যাওয়ার, তথাপি আমি কিছু সামাজিক বা ব্যক্তিগত কারণে আজকে আমি অন্য দিকে যদিও আমার ট্র্যাক চেঞ্জ করতে হয়েছে, তথাপি আমি মনে করি আমি যে যে স্থানে যাব, আমি সেই স্থানে গিয়েও আমি সামাজিক কাজকর্ম করার যে আমার উদ্দেশ্য বা মানুষের জন্য কিছু করার উদ্দেশ্য, আমি এ থেকে অব্যাহত রাখবো। কিন্তু আমি বলতে চাই একটা প্রশ্ন, যে বইয়ের পলিটিক্স এর ডিপেন্ড, পলিটিক্যাল সায়েন্সের যে পলিটিক্স আর প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা পলিটিক্স চলছে বর্তমানে, যে এটা আমাদের সামঞ্জস্য কতটুকু কি? এটার মধ্যে অনেক যদি অ্যাজ ডিফারেন্স পার আছে। বুকস যদি আমি বলি, আর প্র্যাকটিক্যাল ফিল্ডের পলিটিক্স যদি দুটা কি হতে পারে, মানে এটা সামঞ্জস্যটা কি? এর মধ্যে অনেক ব্যবধান দেখুন আছে নিশ্চয়। বইয়ের মধ্যে আমরা পুঁথিগত জ্ঞানের নিয়ে যে আমরা যে পলিটিক্স আমরা পড়াশোনা করি বা রাজনীতি বিজ্ঞানে যে পড়াশোনা করা হয়, তার মধ্যে ব্যবধান মানে নিশ্চয় রাজনীতি রয়েছে। বিজ্ঞান কি বলছে পলিটিক্স, আর সত্যি মানে ফিল্ডে কি হচ্ছে কম্পারেটিভলি, মানে যদি দেখা যায় দুটাকে। ওটাই আমি আমার পূর্বে বলেছিলাম যে রাজনীতিতে যে এসপার যদি আমি রাজনীতি এমন এক জিনিস, যে জিনিস একমাত্র একটি দেশকে পরিবর্তন করতে পারে, একটি জাতিকে পরিবর্তন করতে পারে, যেটি রাজনীতিতে আমরা শিক্ষাগত একাডেমিক হোক বা রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের মধ্যে আমরা যেটা পড়তে পাই, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো এর মধ্যে অনেক তফাৎ আমরা আজকের দিনে আছে। কারণ রাজনীতিকে অনেক মানুষে অনেক ব্যক্তিত্বরা করাপ্টেড করে ফেলেছেন। কিন্তু আমাদেরকে এই এগুলাকে পরিবর্তন আনতে হলে আমাদের অংশগ্রহণ করতে হবে। তাই আমি মনে করি আমাদের অংশগ্রহণ করা অত্যন্ত আবশ্যক। করাপ্টেড করছে বা করে ফেলেছে, এই ধরনের কিছু। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি বলি যে আমাদেরকে এই করাপশন থেকে বের হয়ে আসতে হবে, তাহলে এখানে কি করতে হবে, কিভাবে কি? সিস্টেমকে আপনার চেঞ্জ করতে হবে। এই সিস্টেমকে চেঞ্জ করতে হলে আমি বারবার এটাই কথা বলছি, আমাদের অংশগ্রহণ করতে হবে। আমরা শুধুমাত্র দর্শক হয়ে থাকলে হবে না। আজকে আমরা যদি কোনো একটা সিস্টেমকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা সিস্টেমে ভাগ অংশীদার হতে হবে। অংশীদার না হলে আমরা এই পরিবর্তন কোনোভাবেই আশা করতে পারি না। আজকের দিনে অনেক সময় দেখা যায়, আমি যদি আমাদের এই বিশেষ করে রিজিনাল বেসিসে রাজনীতির ক্ষেত্রে যদি বলি, আমরা একজন প্রার্থীর কাছ থেকে অনেক কিছু আশা থাকে, একজন প্রতিনিধির কাছ থেকে। কিন্তু আমরা যখন ভোট আসে, যখন নির্বাচন আসে, তখন আমরা দেখি যে মানুষেরা ভোট আবেগের বশীভূত হয়ে ভোট নির্বাচনে ভোট দেয়, প্রদান করে। এগুলো পরিবর্তন আমরা শুধু মুখে বললে হবে না, এগুলো পরিবর্তন করতে হলে আমাদের এগিয়ে আসতে হবে। তৎসঙ্গে আমরা যারা ভোটার জনগণ রয়েছেন, ওনাদেরকেও কনসাস হতে হবে আমরা কাকে আমাদের প্রতিনিধি নির্বাচন করব, কারা আমাদের রাজনীতির অদূর ভবিষ্যতে আমাদের পরিচালনা করবে। এগুলো যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে পরিবর্তন নিশ্চয়ই আসবে। 2025 যে পঞ্চায়েত ইলেকশন ছিল, কংগ্রেসের দলে অনেক যুবকরা দেখা গেছে ক্যান্ডিডেট। অনেকে বলছেন যে কংগ্রেস নাকি ক্যান্ডিডেট পাচ্ছে না, তাই একদম মানে ঘর থেকে তুলে এনে প্রার্থীদের জন্য খাড়া করছে, করিয়ে দিচ্ছে। মানে আজকের দিনে কংগ্রেসের মানে পরিপক্ক ক্যান্ডিডেট নেই। এটা বললে আমার মনে হয় ভুল হবে। আমি যেহেতু আমরা কারিগড়া সমষ্টিতে বাস করি, আমি কারিগড়া সমষ্টির কথা যদি বলি, কারিগড়া সমষ্টির 4টি জেলা মানে পরিষদের মধ্যে আমরা একদিকে 2টি কিন্তু জেলা অনেক পরিষদ আমরা শিক্ষিত, জয়ী হয়েছি। অনেক শিক্ষিত যুবক মানে যুবকদেরকে এনে প্রার্থিত দেওয়া হয়েছে। এনে দেওয়া হয়েছে এটা বললে আমি মনে হয় ভুল হবে। হুম। আমরা দেখেছি অনেক যুবকরা, অনেক যুব প্রজন্ম বিশেষ করে এই বিগত পঞ্চায়েত নির্বাচনে সদিচ্ছা নিজস্ব ইচ্ছা ইচ্ছা প্রকাশ করেছে এবং তারা এগিয়ে এসেছে।
সমাজে এক পরিবর্তন আনার উদ্দেশ্যে এগিয়ে এসেছি। এর উদাহরণ আপনার কাছে অনেক আছে, যে কালাইন ব্লকে বিশেষ করে আমরা যে কয়েকজন আঞ্চলিক পঞ্চায়েত হোক বা যারা নির্বাচিত হয়েছেন বা জেলা পরিষদ হোক, ওনারা সদিচ্ছা এগিয়ে এসেছেন এবং ওনাদের জনগণ ওনাদেরকে আশানুরূপ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন। এবং আমি আশা করি এরকম যদি আমাদের সৎ মনোভাব থাকে এবং যুব প্রজন্ম এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই পরিবর্তন আসবে। তো এই জায়গায় ডিস্ট্রিক্টের জেনারেল অ্যাডমিন সেক্রেটারি শহীদ বাবু, আপনার কি রুল ছিল বিগত দিনের যে ভোট পঞ্চায়েত ইলেকশন? আমাকে দল যে দায়িত্ব দিয়েছিল আমি সেই দায়িত্বগুলো পূর্ণভাবে আমি আসলে প্রচেষ্টা করেছি। বিশেষ করে আমি কিছু সংখ্যক এপি যে জিপি গুলার দায়িত্ব দেওয়া হয়েছিল বা জেলা পরিষদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, বিশেষ করে আমার যুব কংগ্রেসের যে কয়েকজন ক্যান্ডিডেট এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওনাদেরকে জয়ী করার আমি সর্ব প্রচেষ্টা চালিয়ে গেছি। এবং এর মধ্যে কাছাড় জেলায় কয়েকটি এপি আমরা যুব কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি। সোনাই সমষ্টিতে, বড়গলা সমষ্টিতে বা কাটিগড়া সমষ্টিতে অনেকটা সিট আমরা যুব কংগ্রেসের প্রার্থিত্ব দিয়ে আমরা নির্বাচিত করেছি। মানে যদি আমাকে দেখা যে যায় দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সেই দায়িত্ব 100% আমি এফোর্ট দিয়েছি এবং আমি রেজাল্টও পেয়েছি। শতকরা কতজন যদি বলা যায়? শতকরা আমি র্যান্ডমলি কি বলবো, আমি মনে করি আমি মোর দেন 70% আমরা রেজাল্ট পেয়েছি। বিশেষ করে যুব কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা কিছু যুবক যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল জয়ী হয়েছে অনেকে। তারপরেও একটা জিনিস, বিশেষ করে কাঠিগড়ায়, যেটা আপনার নেটিভ কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে, কনস্টিটিউয়েন্সি, যেটা বিধানসভায় দেখা গেছে যে যারা কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন, বিজয়ী প্রার্থী, পরবর্তীকালীন সময় দেখা গেছে ওনারা ইউটার্ন মেরে দিচ্ছে। এই বিষয়টা মানে কি, কংগ্রেস থেকে অন্য দলে, মানে কংগ্রেস থেকে ইলেকশন খেলে বিজয়ী প্রার্থী হওয়ার পর ইউটার্ন মারাটা, এরকম উদাহরণ কোনো সময় দেখা যাচ্ছে বোর্ড গঠনের সময় দেখা যাচ্ছে ইউটার্ন মেরে দিয়েছেন। মানে এই বিষয়বস্তুটা, যেহেতু আপনি একজন জেনারেল অ্যাডমিন সেক্রেটারি, কি বলবেন? এরকম উদাহরণ আপনার দায়িত্ব আছে, শুধু এগুলাকে আমি মনে করি ওদের ব্যক্তিত্বের মধ্যে ওনাদের গন্ডগোল রয়েছে। ওনারা যে শুধু দলের সঙ্গে প্রতারণা করেন না, ওনারা যে জনগণরা যারা ওনাকে নির্বাচিত করেছে ওদের সঙ্গে প্রতারণা করেছেন। এর ফল ওনারা নিশ্চয়ই আগামী দিনে ওনারা রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করে ফেলেছে ওনাদের প্রতিফল পাবে। তাই এরকম উদাহরণ একটি আছে হয়তো আপনার কাছে কালাইন ব্লকে। আপনার জানা সূত্রে কোথায়? কালাইন ব্লকে একজনই প্রার্থী যিনি এপি ইলেক্টেড হয়েছিলেন, আচ্ছা, রাজস্বপুর জিপির, উনি বিজেপিতে যোগদান করেছিলেন। বাকি আমি এরকম যদি আপনি বলেন, আমরা 4জন প্রার্থী আমাদের কালাইন ব্লকে এপি আচ্ছা, জিতেছিলেন, কিন্তু আমরা যখন কালাইন ব্লক ইলেকশনে আমরা 7টি ভোট পেয়েছি। যদিও আমরা বিজেপির প্রতিপক্ষের কাছে আমরা হার মানতে হয়েছে আমাদের, আচ্ছা। কিন্তু আমরা 7টি ভোট পেয়েছি এবং ফাইট দিয়েছি। তাহলে এবার শহীদবাবু আমরা বেশ লম্বা করব না, সময় নষ্ট করছি না আপনারও, এবং দর্শক যারা রয়েছেন ওনাদেরও সময় বেশি নষ্ট করছি না। যেহেতু বর্তমানে যদি রাজনীতি বলা যায় আর 2026-এর বিধানসভা নির্বাচন যদি বলা যায়, তার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে কাঠিগড়ায় নাকি সবচেয়ে বেশি রাজনীতি, মানে রাজনীতি 2026-কে নিয়ে, 26-এর বিধানসভাকে নিয়ে সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ এবং হেলদুল যদি বলা যায় কাঠিগড়ায়, যেমন বোঝা যাচ্ছে, যেটা অনুভব হচ্ছে। এবং ওটা এটা সবাই জানেন, পত্রপত্রিকা নিয়ে বেশি দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। শুধু রাজনীতি মানে বোঝা যাচ্ছে যে কাঠিগড়াই মানে রাজনীতির একটা ময়দান তুলনামূলক। আর একটা কথা চলছে এখানে, স্থায়ী এবং ভূমিপুত্র। তো এই ব্যাপারে একজন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারি আপনি মিস্টার শহীদ আনোয়ার বড়ুইয়া, আপনার কাছে দায়িত্ব শুধু কাঠিগড়া বিধানসভা নয়, গোটা কাছাড়। এই ব্যাপারে কি বলবেন? প্রথমত দেখুন, 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে হয়তো আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়ে নেব। আচ্ছা, তবে একজন সচেতন নাগরিক হিসাবে, কাঠিগড়ার একজন যুবক হিসাবে একটি কথাই বলবো, যে আপনি যে ভূমিপুত্র বা বহিরাগতর কথা উল্লেখ করেছেন, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তিত্বের, প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে যে কোনো স্থান থেকে নির্বাচন খেলা। কিন্তু আমি একটা জিনিস কাঠিগড়ার আবেগ বা কাঠিগড়ার জনগণের পক্ষ থেকে একটি কথাই বলবো, যে কাঠিগড়া আগামী বিধানসভা 2026 নির্বাচনে আমরা একজন স্থানীয় প্রার্থিত্বের, আমিও এই প্রার্থিত্বের যারা দাবি করছে আমি ওনাদের সঙ্গে সমর্থন জানাই। কেননা আমরা দেখেছি বিগত কাঠিগড়া বিভিন্ন জ্বলন্ত সমস্যা রয়েছে, কিন্তু সেগুলো সমাধান করতে হলে আমাদের স্থানীয় মানুষ, যে কাঠিগড়া মাটির সঙ্গে জড়ে উঠা, কাঠিগড়া মাটির থেকে গড়ে ওঠা একজন ব্যক্তিত্বের আমাদের প্রয়োজন।
যে খাটিগোড়ার জ্বলন্ত সমস্যাগুলোর সঙ্গে সচরাচর ভাবে জড়িত রয়েছে বা সমস্যাগুলো দেখে উঠেছি, এরকম মানুষ ব্যক্তিত্ব প্রয়োজন। কারণ খাটিগোড়া একটি ইন্টারন্যাশনাল বর্ডার সঙ্গে যুক্ত একটি, তৎসঙ্গে অন্তরাজ্যের সঙ্গে যুক্ত একটি সমষ্টি। এই সমষ্টিতে অনেক সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, সঙ্গে আপনার স্বাস্থ্য হেলথের যেমন হসপিটালের অভাব রয়েছে এবং বিভিন্ন সমস্যা রয়েছে। এগুলো সমাধানের যদি করতে হয় আমরা একজন স্থানীয় ব্যক্তিত্ব, স্থানীয় নেতৃত্বের প্রয়োজন রয়েছে। আমি এই পরিপ্রেক্ষিতে একটি কথা বলবো, আমি আশা রাখছি আগামী 2026 ইংরেজিতে আমাদের কাটিগড়া কোনো এক ব্যক্তিত্ব, কাটিগড়া মাটি থেকে উঠে আসা কোনো এক ব্যক্তিত্ব, নেতৃত্ব আগামী দিনে বিধায়ক হবেন। আর জেলা যুব কংগ্রেসের যেহেতু এক পদে আছি, তাই আমি জেলা কংগ্রেসের ইতিমধ্যে যারা অবজারভার বা যারা দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন তারা এসেছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন নিউজে বা সামাজিক মাধ্যমে। কাটিগড়া সমষ্টিতে অবজারভেশন বিভিন্ন মিটিং হয়েছে পার্টি ওয়ার্কার লেভেলে। এখানে পার্টি ওয়ার্কাররা বিভিন্ন দাবি দাবা তুলে ধরেছেন যে আমাদের স্থানীয় একজন ব্যক্তিত্ব, নেতৃত্বকে যে দলে টিকিট দেওয়া হোক। এর মধ্যে একজন, যদি আমি নাম একজনকে, অবশ্যই অবশ্যই এমত অবস্থায় মানে ডিস্ট্রিক্ট কংগ্রেস সম্ভাব্য প্রার্থী বা এসব নিয়ে কি মানে অন্দরমহলে কি চলছে, মানে কাকে দেওয়া যাবে বা যারা কংগ্রেস কর্মীরা রয়েছেন একজোট হয়ে যারা দাবি তুলেছেন, আমাদের কংগ্রেসের একনিষ্ঠ কর্মী কালাইনের সুসন্তান, কাটিগড়ার সুসন্তান সন্দীপ দাসের নাম জোরালোভাবে দাবি জনগণ তুলে ধরেছেন, কাটিগড়ার কংগ্রেস কর্মীরা তুলে ধরেছেন। ওনাকে যদি দেওয়া হয়, এবং আমি আশা রাখি যদি সন্দীপ দাসকে কংগ্রেস টিকিট প্রদান করে তাহলে নিশ্চয়ই আমরা এই সিট জয়ী হতে পারবো এবং বৃহত্তর কাটিগড়ার জনগণ কাটিগড়ার জ্বলন্ত সমস্যাগুলোকে পূরণ করতে ওনাকে নির্বাচিত করবেন বলে আমি আশা মানে রাখি। আপনি আশাবাদী যে যদি সন্দীপ দাসকে দেওয়া হয় আগামী 2026 নির্বাচন, তাহলে কাঠিগড়া যেগুলো জ্বলন্ত সমস্যা আছে, অনেক সুবিধার মানে সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত কাঠিগড়াবাসী। যদি দেখা যায় অনেক ব্রিজ আছে অসম্পূর্ণ, রাস্তাঘাট বলতে গেলে আজকের দিনে কালাইন বাজারের অবস্থা অনেক দৈন্যদশা। যেহেতু আপনি বলছেন যে সন্দীপ দাস উনি কংগ্রেসের হয়ে মানে দাবি করতে প্রত্যাশী, মানে কংগ্রেসের প্রত্যাশী প্রার্থী, এবং 2000 বিধানসভা নির্বাচনে উনি তোমার নির্বাচনে ওনাকে আমরা দেখতে পাবো, ঠিক আছে, প্রার্থী হিসাবে। এবং আপনার দাবি থাকছে যে উনি ভবিষ্যতে কাঠিগোড়ার যেগুলো সমস্যা আছে সমাধান করতে পারবেন। আমার আশা আছে উনি কাঠিগোড়ার এক সুসন্তান এবং উনি কাঠিগোড়ার বিভিন্ন জ্বলন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িত রয়েছে, তাই উনি ওগুলো সমস্যা সমাধানে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবেন। এখানে একটা কথা হচ্ছে, যেহেতু বর্তমান যিনি আমাদের কাঠিগোড়া বিধানসভার যিনি বিধায়ক উনিও কিন্তু কংগ্রেস দলের, যদি বর্তমানের সমস্যা আগামী দিনে প্রত্যাশী প্রার্থী সমাধান করবেন বলে আপনি আশাবাদী, তাহলে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন উনার ভূমিকা কি রয়েছে? আজকের উনার কার্যকালের পূর্ববর্তী যেগুলো ব্রিজ আজকের দিনেও কিন্তু সেই মতো অবস্থা রয়েছে, অসম্পূর্ণ। এই জায়গায় দেখা যাচ্ছে ইন্টার ডিস্ট্রিক্টের বিধায়ক এসে সহায়তা করছেন জনসাধারণকে, এবং দেখা যাচ্ছে যে একটা কি অনুদানও দিয়েছেন আসাম সরকারের। তো এই জায়গায় আপনি কি বলবেন? আপনি বলেছেন আগামীতে উনি কংগ্রেসের হয়ে আসবেন, কংগ্রেসের বিধায়ক। আমি যেহেতু আপনি কংগ্রেসের সঙ্গে আমি জড়িত রয়েছি তাই বলেছি। অ্যাকচুয়ালি আপনি যে আমাদের বর্তমান বিধায়কের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, যদি বলি কাজ হচ্ছে না টোটালি, এটা বৃথা হবে আমি মনে করি। উনি যথেষ্ট চেষ্টা করেছেন কাটিগড়া জ্বলন্ত সমস্যাগুলো সমাধান করা, তথাপি অনেক সমস্যা রয়ে গেছে। আমার কাটিগড়ার এক সচেতন নাগরিক হিসাবে আমি যতটুকু দেখতে পেয়েছি কাটিগড়া অনেক জ্বলন্ত সমস্যা রয়ে গেছে। আপনি যে কথা বলেছেন বহি জেলা থেকে কোনো এক জনৈক এক নেতৃত্ব কাটিগড়াতে এসে বিভিন্ন অনুদান, এগুলোতে আমি মনে করি যেহেতু উনি নির্বাচিত প্রতিনিধি, হয়তো গভর্নমেন্ট গাইডলাইনে উনাকে এগুলোতে কোনো ভায়োলেশন হয় না, তথাপি উনার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, উনি শুধুমাত্র কাটিগড়ার দিকে দেখছেন, এটা আমাদের বা আমরা সৌভাগ্য আমরা একসঙ্গে উনি আমাদের কাটিগড়ার দিকে উনার এত সুদৃষ্টি। তৎসঙ্গে উনি যে সমষ্টি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছে আমি মনে করি ওই সমষ্টিতেও উনার দৃষ্টি দেওয়া প্রয়োজন, কারণ ওনাকে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নিশ্চয়ই নির্বাচিত করেছে। উনি শুধু আমাদের দিকে দৃষ্টি না রেখে উনি যদি ওনার যে সমষ্টি থেকে উনি নির্বাচিত হয়েছেন সেই সমষ্টিতে ওনার দৃষ্টি রাখা প্রয়োজন। কারণ আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে উনি যে সমষ্টি থেকে নির্বাচিত বিধায়ক, উনি সেই সমষ্টিতে অনেক জ্বলন্ত সমস্যা রয়েছে, অনেক রাস্তাঘাটের সমস্যা রয়েছে যেগুলো মানুষ ফেসবুকের মাধ্যমে তুলে ধরেন।
আমি মনে করি শুধুমাত্র আমাদের কাটিগড়ার দিকে দৃষ্টি না রাখে ওনার নিজস্ব সমষ্টিতেও কিছু দৃষ্টি রাখা প্রয়োজন। মানে আপনার কথা থেকে বুঝতে পারছি যে মার থেকে মাসির কদর বেশি এখানে, কদর বেশি, যেটা আপনি বোঝাতে চাচ্ছেন যেটা। এরকমই ব্যাপার। কিন্তু বর্তমান যেটা হচ্ছে, আপনি বলেছেন আপনার মানে যেটা রাজনীতির নিজে অব্যাহতি বিরতির পথ বেছে নিচ্ছেন। যদি মনে করা যায় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে দেরি হয়, ধরে নিন আরো বছর খানেক চলে গেল এবং এই সময়ে ইলেকশন এসে যাবে, এই মতাবস্থায় আপনাকে সেই আজকের যেভাবে বা বিগত দিনে যেভাবে দেখা গেছে যে আপনার রোল ছিল, ভূমিকা ছিল, সেই অবস্থায় আমরা দেখতে পাবো কিনা কোনো ধরনের? আমি সর্বাবস্থায় সামাজিক স্বার্থে, সামাজিক ন্যায় বিচার এবং ন্যায় ব্যবস্থার স্বার্থে আমি লড়াই করে যাব। তা হোক আমি রাজনৈতিক ক্ষেত্রে হোক বা আমি যদি অন্য পথে বেছে নিই, তথাপি আমি আমাকে আজকে যেভাবে দেখছেন, হয়তো রাজনীতিতে থাকবো না থাকবো এটা এই ব্যাপারটি ডিপেন্ড করবে নিশ্চয়ই আপনি যেভাবে বলেছেন। তথাপি আমি সর্বাবস্থায় চেষ্টা করবো সমাজের জন্য কাজ করার জন্য, এবং কাটিগড়ার একজন যুবক হিসাবে আমি কাটিগড়ার স্বার্থে সর্বদা আমি উপস্থিত থাকবো, সর্বদা আমি দাঁড়িয়ে থাকবো। তারপর কথা হচ্ছে, যেহেতু আপনি ইউথ কংগ্রেসের জেনারেল অ্যাডমিন সেক্রেটারি, যুব কংগ্রেসের, নিজেও একজন যুবক, এখানে কি হচ্ছে, আপনি রাহুল গান্ধীকে কি বলবেন? আমরা নিশ্চয় দেখতে পেয়ে থাকি রাহুল গান্ধীকে যুবক বলা হয়। রাহুল গান্ধী একজন ডাইনামিক লিডার, যার ভিশন রয়েছে। মনে করি অদূর অদূর ভবিষ্যতে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন বলে আমি আশাবাদী, এবং ওনার যে ভিশন রয়েছে ভারতবর্ষকে নেক্সট একটি পর্যায়ে নিয়ে যাওয়ার, উনি যদি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে নিশ্চয়ই ভারতে আমূল পরিবর্তন ঘটবে বলে আমি আশাবাদী। কিন্তু আমার প্রশ্ন ছিল যে রাহুল গান্ধীকে যুব কংগ্রেসে বা বিভিন্ন ধরনের জায়গা দেখা যায় যে মানে যুবক বলা হচ্ছে। রাহুল গান্ধীর বর্তমান এজ বর্তমানে হতে পারে নিশ্চয় অনুমানিক 50 এভাব হতে পারে। এই জায়গায় রাহুল গান্ধীকে যুবক কেন বলা হচ্ছে? কারণটা কি হতে পারে? এটা হয়তো মানুষ ওনার উদ্দীপনা, ওনার ক্যালিভার দেখে হয়তো মানুষ ওনাকে অনেক সময় যুবক বলে বিবেচনা করে। ওনার ক্যালিভার বা ওনার আজ যে স্পিরিট রয়েছে, আপনারা নিশ্চয়ই বিগত 2023 ইংরেজি 24 ইংরেজি দেখেছেন ভারত জোড়ো যাত্রায় উনি কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর অব্দি ভারত জোড়ো যাত্রা যে করেছিলেন, দীর্ঘ 1 বছর যাবৎ উনি ভারতবর্ষের কোনায় কোনায় রাস্তায় হেঁটে কিভাবে মানুষের সঙ্গে জড়ো হওয়ার, মানুষের সমস্যা সমাধান করার, মানুষের সমস্যাগুলো শোনার জন্য ভারতের রাস্তায় হেঁটেছেন। এগুলো দেখে মানুষ অনেক সময় ওনার ক্যালিভার, ওনার পারফরমেন্স দেখে মানুষ অনেক সময় হয়তো ওনাকে যুবক হিসাবে তুলনা করে। 50 বছর বয়সে যদি উনাকে যুবক আমাদের তো বলা হচ্ছে, এইরকম মানুষের প্রয়োজন। আচ্ছা, তরুণ প্রজন্ম যার নতুন চিন্তাধারা রয়েছে ভারতবর্ষকে পরিবর্তন করা। আমি মনে করি উনি একজন পরিপক্ক নেতৃত্ব, যে ভারতবর্ষকে একটি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। কিন্তু কথা হচ্ছে ওনাকে একজন পরিপক্ক নেতা বলে কখন মানে মানা হবে, মেনে নেওয়া যাবে যায়? এটা যদি যদি আপনি 50 বলেন, আমি 50 মানে 50 বয়সে যদি একজনকে যুবক বলে যুবক বলে বলা হয়, বিবেচনা করা হয়। আমি এটা পূর্বে বলেছি আপনাকে, হয়তো ওনার ক্যালিভার, ওনার ইউথ কংগ্রেস পারফরমেন্স দেখে। কাকে ফলো করে? ইউথ কংগ্রেসের কংগ্রেসের নিজের মোটো রয়েছে, নিজের গোল রয়েছে। আমি পূর্বে বলেছি ইউথ কংগ্রেস স্থাপন করা হয়েছে ভারতবর্ষের যুবকদের বিশেষ করে একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর যেহেতু ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, তাই ওনাকে নিশ্চয়ই ফলো করি আমরা। যুব কংগ্রেস হোক, এনএসপি হোক, প্রত্যেকটা ফলো করে। আর ওনার যে ভিশন রয়েছে এগুলো ফলো করে নিশ্চয়ই। ওনার ভিশন কি আগামীতে কতটুকু সাকসেস হবে বলে আশা করি? আমি মনে করি মানুষ, ভারতবর্ষের জনগণ, যে ভারতবর্ষে বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের যে করাপশন হোক বা দ্বিমুখী রাজনীতি হোক বা বিভাজনের রাজনীতি, সেই রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের এখন চিন্তাধারা আসছে। তাই বিগত 2024 ইংরেজিতে আপনারা দেখেছেন যে মানুষ কোথায় 420-এর নারা দিয়েছিল বিজেপি, সেই বিজেপিকে 240-এ এনে নিয়েছে। আমি মনে করি আগামী যে বিধানসভা এমপি ইলেকশন হবে, এই ইলেকশনে মানুষ নিশ্চয় পরিবর্তনের সঙ্গে মানুষ যাবে, এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যাবে, ভোট দেবে মানুষ, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে ভোট দেবে। শহীদ বাবু, আপনি যুব প্রজন্মের নেতা, একজন ডিজিটাল ইন্ডিয়ার, ঠিক আছে, এবং বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী একটা মানে দাবি করছেন যে
তোমার ইলেকশন কমিশনার নাকি বুথ চুরি করে নিয়েছে বা এই ধরনের কিছু একটা, ঠিক আছে? তো আজকের দিনে এটা কতটুকু সম্ভব হতে পারে, যেহেতু আমরা ডিজিটাল ইন্ডিয়াতে বাস করছি? এটি তো কিভাবে এই ব্যাপারে কতটুকু আপনি কি সম্ভব বললে বলবেন? আপনি আপনি হাউ ইজ নিশ্চয় ইট পসিবল, মানে আপনি বুথ চুরি কিভাবে হতে পারে? আপনি দেখেছেন বেশ ইন্ডিয়া টুডে একটি রিসার্চ করেছিল। আচ্ছা। রাহুল গান্ধী একটি দাবি করেছিলেন যে একটি পরিবারে ৮০ জন ভোটারের নাম রয়েছে, কিন্তু যেখানে একটি মাত্র রুম রয়েছে, যেখানে হয়তো বেশ ৩ থেকে ৪ জন মানুষ। ইন্ডিয়া টুডে একটি রাহুল গান্ধীর ওই স্টেটমেন্টের বেসিসে একটি রিসার্চ সার্ভে করেছিল। ইন্ডিয়া টুডের একজন রিপোর্টার গিয়ে স আপনি প্র্যাকটিক্যালে গিয়েছিলেন এবং গিয়ে যখন অবজার্ভ করেছিলেন তখন দেখেছিলেন একজন মানুষ যে চিনেই না, অনেক ৮০টা নাম রয়েছে, যার আবার যে গড়ের মালিক রয়েছেন উনি আবার বিজেপির সঙ্গে জড়িত রয়েছে। তাই উনাকে আপনারা খারিজ করলে পারবেন না, বা রাহুল গান্ধী যে কথাগুলো তুলে ধরেছেন যে কিভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বায়াসড হয়ে কাজ করছে এবং ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। আমি একটি মাত্র উদাহরণ দিলাম, উনার যে প্রত্যেকটি যে উনি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার করাপশন যেগুলো তুলে ধরেছেন প্রত্যেকটির পিছনে ওনার ফ্যাক্ট রয়েছে, উনি ফ্যাক্ট তুলে ধরেছেন। উনি ইলজিক্যাল কোনো কথা বলেননি, উনি ফ্যাক্টের সহিত তুলে ধরেছেন। প্রত্যেকটি কথার প্রত্যেকটি স্টেটমেন্টের সঙ্গে ফ্যাক্ট রয়েছে, এগুলো আপনি আপনি সার্ভে করলে নিশ্চয়ই পেয়ে যাবেন। মানে আমার কথা হচ্ছে সম্ভব কি না, আমি আপনাকে বলেছিলাম যে এটা সম্ভব না হলে হাউ ইজ এগুলা পসিবল, ঠিক আছে? তো আপনি কতটুকু কি বলবেন, মানে ইয়েস অর নো যদি বলা যায়, মানে এটা ঠিক? এটা নিশ্চয় করছে, এর জন্যই তো একটা পরিবারে আপনাকে বললাম ৮০ জনের অধিক একটা পরিবারে নাম রয়েছে। আমি কর্ণাটকে একটা পরিবারে যে যে ঘর মালিক, যে ঘরের সেই ঘরের মালিক যে উনি বিজেপির একজন কার্যকর্তা। এভাবে যদি হতে পারে তাহলে ভোট চুরি কিভাবে হচ্ছে না বলে আমি কিভাবে বলবো আচ্ছা। আজকের দিনে, যেখানে আপনারা যে আমেরিকা থেকে শুরু করে মোস্ট ডেভেলপ যেগুলো কান্ট্রি রয়েছে তারাও আজকের দিনে ব্যালেট ব্যালেট ইউজ করে, ইভিএম কে ডিনাই করে। ইভিএম এ যদি আমি বলি চুরি হচ্ছে না বললে ভুল হবে হয়তো, নিশ্চয় হচ্ছে। তার জন্য আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্ন বিভিন্ন মহারাষ্ট্র ইলেকশনে কিভাবে উঠে আসলো যে ভোটের সংখ্যা পরিসংখ্যা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া তথ্যে এবং ভোটার লিস্টের সঙ্গে কোনো মিল নেই, যে ভোট কাস্ট হয়েছে ভোটার কাস্টের সঙ্গে আপনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া ভোটার লিস্টের সঙ্গে মিল নেই, সংখ্যার সঙ্গে ব্যবধান, এই ব্যবধানগুলো উঠে এসছে। নিশ্চয়ই এর মধ্যে ভোট চুরির ঘটনা রয়েছে, তাই এগুলা জনসমুখে উঠে আসছে। তো আমরা আর একদম অন্তিম পর্যায়ে আর দু একটি প্রশ্ন থাকবে শহীদ বাবুর কাছে, আর নিশ্চয়ই উনি যথাযথ উত্তর দেবেন। যেহেতু ইউথ ডে সেলিব্রেশন হয়েছিল বিগত দিনে, কংগ্রেস ফাউন্ডেশন মানে ইউথ ডে ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, যেটা 9 আগস্ট 2025। তো এই জায়গায় দেখা গিয়েছে যে বন্দে মাতরম গান, ঠিক আছে, আমরা দেখেছি, শুনতে পেয়েছি, ঠিক আছে। সাধারণত কিন্তু কংগ্রেসের কোনো ধরনের কার্যক্রমে বা কিন্তু বন্দে মাতরম গান শোনা যায় না, এটা কতটুকু আপনি মানেন? না, একভাবে আমার কোনো জানা নেই। তারপরও কি হয়েছে, যেহেতু মানে না বা সাধারণত দেখা যায় না, তারপরও এখানে দেখা গেছে বন্দে মাতরম গান, ঠিক আছে। তো এটা কি মানে বিজেপির কোনো প্রভাব পড়েছে, না বিজেপি থেকে ইন্সপায়ার্ড হওয়ার কিছু, কোন ধরনের কিছু? আমি কোনোভাবে এটা মানতে রাজি নই, কেননা ভারতীয় জাতীয় কংগ্রেস এমন একটা দল, যে দল ভারত স্বাধীনতার পূর্বে থেকে ব্রিটিশের সঙ্গে লড়াই করেছে ভারত স্বাধীন করতে। তাই ভারত এখন যদি আপনি বলেন যুব কংগ্রেস, আপনি যে বলেছেন আমরা সাধারণত দেখতে পাই জয় হিন্দ, জয় হিন্দটা এই স্লোগানটাই, জয় হিন্দ একটা স্লোগান, যেমন একটা প্রত্যেকটি দলের একটা স্লোগান থাকে, জয় হিন্দ আমাদের একটা স্লোগান, তাই আমরা জয় হিন্দ ওই জায়গায় দেখা গিয়েছে যে আরো নতুন করে একটা দেখা গেছে যে বন্দে মাতরম নতুন করে বন্দে মাতরম তো অনেক না, এটা ঠিক আছে, কিন্তু কংগ্রেসের না, আমি এই বিষয়ে আমার কোনো বিশেষ করে আমার নলেজে নেই যে তার জন্য আমার মনে প্রশ্ন আসলো যে এটা কি বিজেপি থেকে কোনো ইনফ্লুয়েন্স হয়ে না কোন ধরনের কিছু প্রভাব পড়ছে বিজেপি? ভারতীয় জাতীয় কংগ্রেসের যে রাষ্ট্রীয়বাদ রয়েছে তা বিজেপি আমাদের থেকে শেখা প্রয়োজন আমি মনে করি। আমাদের বিজেপি থেকে প্রভাবিত হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। বিজেপি এমন একটা দল যে আমি পূর্বে বলেছি বিভাজনের রাজনীতি করে। যদি বিজেপি থেকে আমরা প্রভাব পড়তো তাহলে তো বিভাজনের রাজনীতি কংগ্রেস করতো। কংগ্রেস সর্বদা সর্বধর্ম সর্বভাষা সর্বদল জনগণকে নিয়ে রাজনীতি করে, কোনোভাবে বিজেপি থেকে প্রভাব পড়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না এখানে। আর যেটা লাস্ট কথা হচ্ছে, এত মন্ত্রী পর্যায়ে যেহেতু বলেছি, আমরা প্রত্যেক সময় দেখে থাকি বা দেখছি কংগ্রেস দাবি করছে যে বরাকের যুবক যুবতীরা চাকুরি থেকে বঞ্চিত, এবং এটার
মানে দার মানে তোমার দায়ভারটা বিজেপি কি করা হচ্ছে, নিশানা কিন্তু বিজেপি কি করা হচ্ছে, যেটা সাধারণত আপনি হয়তো জানেন, জানার কথাই। এই ব্যাপারে কি বলবেন, যেহেতু যদি মানে এই ব্যাপারে আপনার কি বলার থাকছে, যে দায়ভার সত্যি কি বরাকের জনসাধারণ যুবক যুবতীরা চাকরি থেকে বঞ্চনার শিকার হচ্ছে কি না? প্রথমত যদি দায়ভারের কথা বলি, আমি যেহেতু বিজেপি সরকারে রয়েছে, তো দায়ভার তো বিজেপিকে নিতে হবে। যেটা কংগ্রেস দাবি করে আসছে, কিন্তু এটা আমার কথা না। দায়ভার তো বিজেপিকে, আমি এটাই বলছি, হ্যাঁ, দায়ভার তো বিজেপি করতে পারেন। বিজেপির শাসিত রাজ্যে রাজ্যে আছে, আমরা আসামের রাজ্যে মুখ্যমন্ত্রী পদে আসীন রয়েছেন আমাদের বিজেপির লিডার। তো আমি বিজেপিকে অনেক দায়ভার সময় করতে দেখা হবে। গেছে যে বিজেপি নাকি তাই টাকা বরাককে, খেয়ে ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে, এটাও এগুলো কিন্তু। বিষয়ে আমি ডিটেল কিছু আমার নলেজে নেই, তো তবে একটি কথা বলবো যে বরাককে বঞ্চনার যদি আমি বলি, তাহলে বিগত দিনে আমরা এডিআর যে এডিআর এর যে একটা রিক্রুটমেন্ট প্রসেস হয়, এই প্রসেস যদি দেখেন আপনারা দেখবেন বরাক থেকে মোস্টলি 2% হয়তো বরাক থেকে ক্যান্ডিডেট এই আপনার রিক্রুটেড হয়েছে। তো এই ক্ষেত্রে যদি দেখা যায়, যেখানে অন্যান্য বিভিন্ন এক্সাম রয়েছে, নিট হোক বা এপিএসসি এক্সাম হোক, এগুলোতে দেখা যায় বরাক ভ্যালির অনেক মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন যারা সুফল অর্জন করেছেন, ভালো ফল করেছেন। এডিআরই কি এমন একটা এক্সাম যে এক্সামে আমাদের বরাক ভ্যালির ছাত্ররা কোয়ালিফাই করতে পারে না, বা অনেক ছাত্ররা বলেন যে এখানে নিশ্চয়ই, এখানে আসল সত্যটা কি? এই এই আসলে সত্যি কি আমাদের বরাকবেলি ছাত্রদের কি আমি সেই এই এই ট্যালেন্ট নেই? এই কথাই আসছি, আমি চ্যালেঞ্জ যদি নেই আমি বলি তাহলে এটা বৃথা হবে। কেননা এপিএসসি ইউপিএসসি নিটের মতো যেগুলো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেইগুলো যখন কোয়ালিফাই করতে পারে বরাক ভ্যালির ছাত্রছাত্রীরা, এডিআরিতে কেন পারবে না? তাই আমি মনে করি এখানে ডিসক্রিমিনেশন নিশ্চয় হচ্ছে। তাই এই দাবিতে আমিও রয়েছে, বা যে বরাকের সঙ্গে যে বঞ্চনা হচ্ছে, এই বঞ্চনা যেন অদূর না হয়, এর বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি। কিন্তু এবার কথা হচ্ছে, যেহেতু বঞ্চনার শিকার হচ্ছে, আপনি নিউলি রিক্রুটেড হয়েছেন, নিয়োগপত্র আপনিও পেয়েছেন, খুব সম্ভবত শীঘ্রই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন। তো এর যদি বঞ্চনার শিকার হচ্ছে, তো তাহলে আপনি এবং আপনার ছোট বোন, যেহেতু আমরা সোশ্যাল মানে আজকাল কিছু লুকানো থাকে না, সোশ্যাল মিডিয়ায় খুব শীঘ্রই সেটা স্প্রেড হয়ে যায়, সবার হাতে হাতে মুঠোফোনে আমরা পেয়ে যাই। তো যদি বঞ্চনার শিকার হয়, তাহলে আপনি কিভাবে চাকরি পেয়েছেন বা একবার কিভাবে সম্ভব হলো আপনাদের ক্ষেত্রে? একবারে পাচ্ছে না বললে তো দিতে হবে। আমি বলেছি রেডিয়ালি তো একদম পাইছে না, পাইনি এরকম নয়, পেয়েছে। বাট সংখ্যা যদি আপনারা দেখেন, যে অনেক ক্ষেত্রে দেখা যায় কম্পারেটিভলি আপনার ব্রহ্মপুত্র ভ্যালি থেকে বরাক ভ্যালির কোয়ালিফাইং পার্সেন্টেজটা কম, রেশিওটা কম থাকে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে অন্যান্য এক্সাম নিট হোক, এপিএসসি হোক, ইউপিএসসি হোক, এগুলোতে রেশিও যদি দেখি, বরাক থেকে অনেক ছাত্রছাত্রী আপনারা দেখবেন কোয়ালিফাই করে। এই রেশিওর দিক দিয়ে যদি দেখি আমরা, তাহলে বরাক ভ্যালিতে কম্পারেটিভলি এডিআরিতে কম দেখা গেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বরাক ভ্যালিকে বঞ্চনা করা হয়েছে। তো ঠিক আছে। আর আজকে এই জায়গা থেকে আপনি যেহেতু একজন ইউথ লিডার, বর্তমান যুব প্রজন্মের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? একদম সমাপ্তি পর্যায়ে এসে গেছি, এটা লাস্ট আপনার থেকে বার্তা কি থাকবে আজকের যুব প্রজন্মের উদ্দেশ্যে? যুব প্রজন্মের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, প্রত্যেককে আমরা যে পরিবর্তন সমাজে হোক বা দেশে হোক দেখতে চাই, সেই পরিবর্তন আমরা নিজের থেকে করতে হবে। আর করতে হলে আমরা আজকে রাজনীতি হোক, সমাজনীতি হোক, এগিয়ে আসতে হবে। আমাদের পার্টিসিপেশন দরকার। আমরা যদি পার্টিসিপেট করি না, আমরা যদি আপনার শ্রোতার মতো, আমরা যদি দর্শকের মতো বসে থাকি, তাহলে পরিবর্তন আসবে না। আমি প্রত্যেক যুবকদেরকে উদ্দেশ্যে একটি কথা বলবো, এগিয়ে আসো। এগিয়ে এসে রাজনৈতিক হোক বা সামাজিক ক্ষেত্রে হোক পার্টিসিপেট করো, তাহলেই আমরা পরিবর্তন করতে পারবো। আমি এবং আশা রাখি আগামী দিনে যে যুব প্রজন্ম প্রত্যেক ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, এগিয়ে আসবে এবং দেশের আমূল পরিবর্তন করবে। ধন্যবাদ শহীদ বাবু, এবং যারা এতক্ষণ থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদেরকেও জানাই ধন্যবাদ। আর আজকের এই কথোপকথন থেকে শহীদ বাবুর থেকে আমরা জানতে পারলাম বিভিন্ন ধরনের কথা, বরাকের রাজনীতির প্রথমে প্রেক্ষাপট। একটি কথা বলবো, হ্যাঁ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং যারা এই ভিডিও দেখছেন সবাই নিজের বলেই, আপন বলেই দেখবেন। আপনাদেরকে আবারও জানাই ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ থেকে, এত সময় থেকে দেখার জন্য। দেখা হচ্ছে আগামীতে আরো একটি নতুন গল্প, নতুন মুখ নিয়ে। ধন্যবাদ।